সীমা অতিক্রম করে ঋণপত্র স্থাপন পর্ষদের অনুমোদন ছাড়াই ঋণ সুবিধা ইচ্ছাকৃতভাবে শ্রেণীকরণে অনিয়ম এবং সিআইবি রিপোর্টে ভুল ও গোপন তথ্য উপস্থাপনের মতো গুরুতর অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এসব অনিয়ম ধরা পড়ে, যার প্রেক্ষিতে সুপারিশ করা হয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাজ। প্রতিষ্ঠার পর থেকে গ্রাহক সেবা ও নির্ভরতার বিচারে জনপ্রিয় হতে থাকে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক। তবে গেল ১.৫ দশকে রাজনৈতিক হস্তক্ষেপ, নিয়মের বরখেলাপ আর বিশেষ গ্রাহকদের অনৈতিক সুবিধা দিতে গিয়ে দুরবস্থায় পড়ে ৬৫০-র উপরে শাখা নিয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান, যা আরও একবার উঠে এলো কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শনে। প্রতিবেদন অনুযায়ী দুরবস্থার অন্যতম কারণ হল অনুমোদিত সীমার অতিরিক্ত ঋণপত্র খোলা। বলা হয়, প্রভাতী অ্যাপারেলস লিমিটেডের অনুমোদিত ঋণ সীমা ছিল ৮ কোটি টাকা, অথচ এর বিপরীতে ৩১ কোটি টাকার ঋণপত্র স্থাপন করে কর্তৃপক্ষ। এছাড়া আরিয়ান সক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে ১১ কোটি ও এইচকে অ্যাপারেলস লিমিটেডের অনুকূলে প্রায় ৮ কোটি টাকার ঋণপত্র খোলা হয় পর্ষদের অনুমোদন ছাড়াই। বাংলাদেশ ব্যাংক বলছে, গেল বছরের ১৩ অক্টোবর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অনুমোদিত সীমার বাইরে ঋণপত্র স্থাপন না করার বিষয় জানানো হলেও তা উপেক্ষা করে ১৬ অক্টোবর নতুন করে ৪টি ঋণপত্র খোলা হয়, যার পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা। আমরা অনেক সময় দেখেছি যে ঋণ বিতরণের এবং ঋণ অনুমোদনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশিত ঋণ নীতিমালা এবং স্ব ব্যাংকের নিজস্ব ঋণ নীতিমালার তোয়াক্কা না করেই ব্যাংক ঋণ অনুমোদন এবং বিতরণ করেছে। তো অ্যাসেট কোয়ালিটি মেনটেন করার মূল দায়িত্ব কিন্তু ব্যাংকের কর্মকর্তাদের উপরই বর্তায়। প্রতিবেদনে উদ্বেগজনক হারে ব্যাংকটির ফোর্স লোন বৃদ্ধির কথাও তুলে ধরা হয়। ২০২২ সালের তুলনায় ২০২৫ সালের জুন শেষে যা উঠেছে দ্বিগুণ বা ২০৮৭ কোটি টাকা। একই সঙ্গে সিআইবি রিপোর্টে মিথ্যা তথ্য উপস্থাপন ও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পর্ষদ স্মারকে উপস্থাপনের অভিযোগও উঠে এসেছে, যা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বোর্ডকে যদি অভিযোগ না করে তাহলে এটা সম্পূর্ণ একটা অপরাধ। তো এই ফাইন্যান্সিয়াল ক্রাইম এগুলা কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমের জন্য একটা সমস্যা, এবং বাংলাদেশ ব্যাংকের তদন্তে যদি ধরা পড়ে থাকে যে এটা হয়ে থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব আইন বলে এটা একটা অপরাধমূলক হিসাবে এটাকে নেওয়া উচিত। যে অপরাধ করবে অতীতে কোনো শাস্তি আমরা তেমন কোনো চোখে পড়েনি আমাদেরকে। যদি শাস্তি দেওয়া হয় এবং এটা যখন এটা ট্রান্সমিট হবে যে এরকম করলে শাস্তি হবে, তখনই কিন্তু আর কেউ সুযোগ পাবে না। তথ্য বলছে, সেপ্টেম্বর পর্যন্ত রূপালী ব্যাংকের মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২৩,৭১৩ কোটি টাকা, যা মোট ঋণের ৫১%। এ নিয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি রূপালী ব্যাংক থেকে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। দীর্ঘদিন ধরে থমকে আছে বিনিয়োগ, প্রশ্নবিদ্ধ ব্যবসার পরিবেশ এবং খরচ। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিও নেমেছে সর্বনিম্ন অবস্থানে। তবুও বিবিএস এর তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে শিল্প খাতের প্রসার ঘটেছে ৭%। ব্যবসায়ীদের মতে, এতে এত প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে এতটা বাড়ল শিল্প খাত, সেটি বড় প্রশ্ন। আর অর্থনীতিবিদদের মতে, সংকটের এই সময় এমন তথ্য সাংঘর্ষিক। আরও জানাচ্ছেন ইমদাদ হোসাইন। অর্থনৈতিক অগ্রগতি ও প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা শিল্প খাতের, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ। কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক খাতের অস্থিরতার কারণে তা তলানিতে কয়েক বছর ধরে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশের শিল্প খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৬.৫%। অন্যদিকে বেশ কিছু বড় শিল্প বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক। এমন অনিশ্চয়তার মধ্যেও বিবিএসের ত্রৈমাসিক জিডিপির তথ্য বলছে, শুধু শিল্পে ভর করেই প্রথম প্রান্তিকে মোট উৎপাদন বেড়েছে ৪.৫%। আর আলাদাভাবে শিল্প খাতে প্রবৃদ্ধি এ সময় হয়েছে ৭-এর কাছাকাছি, অথচ এক বছর আগেও যা ছিল মাত্র ৩.৫, যাকে অবাস্তব বলছেন বিসিআই সভাপতি। ইন্ডাস্ট্রি কিন্তু আসলে গ্রোথ হচ্ছে না। আজকে এক্সপোর্ট সেক্টরে আপনারা ভালো করেই জানেন যে এক্সপোর্ট সেক্টরের ফিগারই বলে দিচ্ছে ওর যে গ্রোথ নাই। আজকে যদি আমি টেক্সটাইল সেক্টরের কথা বলি, আপনি দেখছেন যে টেক্সটাইল সেক্টর হিউ ক্রাই করছে। যদি স্পিনিং মিল মোর দেন 50টা স্পিনিং মিল বসে গেছে এবং দে ক্যানট সারভাইভ। তাদের কস্ট অফ
ডুইং বিজনেস ভেরি হাই হয়ে যাচ্ছে। এডিবি বাস্তবায়ন মাত্র 11.78% হয়েছে, এবং সেই ক্ষেত্রে ওর মেইন যে সাপ্লায়ার, যে ম্যানুফ্যাকচারার, তারা কারা? তারা সিমেন্ট ইন্ডাস্ট্রি, তারা স্টিল ইন্ডাস্ট্রি, এবং তারাও কিন্তু অর্ডারগুলো কিন্তু পাচ্ছে না, তাদেরও প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। তাহলে কোথায় এটা? বিশ্লেষকরা বলছেন অর্থনীতিতে প্রবৃদ্ধির এ তথ্য প্রশ্নবিদ্ধ, কেননা দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা রয়েছে অর্থনীতি। বিনিয়োগের পরিবেশ কিংবা ব্যবসার ব্যয় কমাতেও সফল হতে পারেনি অন্তর্বর্তী সরকার। চিন্তার বিষয় সেটি হচ্ছে যে প্রাইভেট যে ইনভেস্টমেন্ট সেটি ড্রাস্টিক্যালি ফল করছে। প্রাইভেট যেটা আমাদের 80%, মোর দ্যান 80% যে সেক্টরটা মানে ধরে আছে অর্থনীতিকে, প্রাইভেট সেক্টর, সেখানে কিন্তু বিনিয়োগ হচ্ছে না। সরকারি ব্যয় কিন্তু কমে গেছে। কোনটা? উন্নয়ন ব্যয়। উন্নয়ন ব্যয় হলে কিন্তু গ্রোথটা বাড়ে। গত প্রান্তিকে যে জিডিপি প্রবৃদ্ধি দেখা গেল, সেখানে মূলত বেশি কন্ট্রিবিউশন, ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে শিল্প খাতের, এবং সেটা 7%-এর মতো। তো এখানে একটা কনসার্ন আছে যে ইনভেস্টমেন্ট যেহেতু কম হচ্ছে মনে করা হচ্ছে, সেটার সাথে ব্যাংকিং সেক্টরে যে ব্যক্তি খাতের ঋণ সেটা অনেক কম, বর্তমান সময়ের প্রবৃদ্ধি অনেক কম। তো এটার সাথে পুরোপুরি আসলে মিলানো যাবে না। একটা হচ্ছে যে বর্তমানে যে ঋণগুলো যাচ্ছে এগুলো মোস্টলি এটা রিইনভেস্টমেন্ট বলা যায়, যারা আগে থেকে নিচ্ছিল সেগুলাই চলছে। প্রথম প্রান্তিকের তথ্য অনুযায়ী কৃষিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.25%, আর সেবায় 3.5-এর কিছু বেশি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা। বিশ্ববাজারে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। ইতিহাসে প্রথমবারের মতো আউন্স প্রতি যা ছাড়িয়েছে $4,865। goldprice.com এর তথ্য অনুযায়ী গতকাল এই ধাতুর লেনদেন শেষ হয় প্রতি আউন্স $4,007। সেই হিসাবে 24 ঘন্টা না যেতেই তা বাড়ল $200। মূলত গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পাল্টাপাল্টি শুল্কারোপ কমেছে ডলারের মান। সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে বছরের চতুর্থ প্রান্তিকে ফেডের সুদহার কমার শঙ্কা। এতে বিনিয়োগকারীর আস্থা হারিয়েছেন ডলারের উপর, যার প্রভাবে আবারও ঊর্ধ্বমুখী এই ধাতুর বাজার। একইভাবে আউন্স প্রতি রূপার দাম ছাড়িয়েছে $95 ঘর। এদিকে বিশ্ববাজারের প্রভাবে মাত্র 24 ঘন্টার ব্যবধানে ভরিতে $5,000 বাড়ল স্বর্ণের দাম। আর এতেই আগের সব রেকর্ড ভেঙে আজ থেকে 22 ক্যারেট বিক্রি হচ্ছে $2,44,128 টাকায়। গতরাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। সংগঠনটি জানায়, স্থানীয় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি দাম $2,32,988 টাকা। সমন্বয় করা হয়েছে 21 ক্যারেট স্বর্ণের দরও। একই সাথে সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম $4,082 টাকা নির্ধারণ করে দিয়েছে বাজুস। অপ্রয়োজনীয় ব্যয় ও দুর্নীতি কমিয়ে পরবর্তী রাজনৈতিক সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। রাজস্ব চ্যালেঞ্জ নিয়ে ভয়েস ফর রিফর্ম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলা হয়। জানান, বিগত সরকারের সময় অপ্রয়োজনীয় ব্যয় বিপাকে পড়েছে অর্থনীতি, তাই পরবর্তী রাজনৈতিক সরকারকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। এই সময় রাজস্ব আহরণে পরবর্তী রাজনৈতিক সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেন তারা। এ সময় বাজেট ব্যবস্থাপনায় স্বাস্থ্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে যথাযথ বরাদ্দের পরামর্শ দেওয়া হয়। পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক বিভিন্ন খাত অতিমাত্রায় নিয়ন্ত্রিত। এজন্য ব্যাপক সংস্কারের মাধ্যমে শিথিল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির গতিপথ ও পুঁজিবাজার নিয়ে ব্র্যাক ইপিএল এর অনুষ্ঠানে তিনি বলেন, দেশি বিদেশি বিনিয়োগে অনেকে আগ্রহী, তারা অপেক্ষা করছে নির্বাচনের জন্য। এই সময় তিনি বলেন, পুঁজিবাজার অকার্যকর হওয়ায় সবাই রাষ্ট্রীয় ও বেসরকারি ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। অনুষ্ঠানে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, তৈরি পোশাক, টেক্সটাইল, জ্বালানি, ওষুধ, আইসিটি ও রপ্তানিমুখী খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। তবে এসব সুযোগ কাজে লাগাতে হলে ব্যাংক সংস্কার, রাজস্ব বাড়ানো, বিনিময় হার ব্যবস্থা, স্বচ্ছতা এবং নীতি বাস্তবায়নে জোর দিতে হবে নতুন সরকারকে। গত 1.5 বছরে দেশের অর্থনীতি একটি নিম্ন স্তরের ভারসাম্যে চলে গেছে। এখান থেকে বের হওয়া বড় চ্যালেঞ্জ। আমি অভিযোগ করছি না, কিন্তু বাস্তবতা এটাই। প্রশ্ন হলো, এই অবস্থা থেকে আমরা কিভাবে বের হব? আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানেই।
এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন ব্যাপক সংস্কার, উদারীকরণ এবং বাজারমুখী নীতি, হোক সেটা বিনিময় হার, পুঁজিবাজার কিংবা আমদানি রপ্তানি, সব ক্ষেত্রেই বাজারকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। রপ্তানিমুখী ও স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পকে সহায়তা দিতে ঋণ পুনঃতফসিলে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এই খাতের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো এখন 2 বছরের গ্রেস পিরিয়ড সহ সর্বোচ্চ 10 বছরের ঋণ পরিশোধের সুযোগ পাবে। এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, রপ্তানি আদেশ কমে যাওয়া এবং ডলার সংকটের কারণে এই খাতের অনেক প্রতিষ্ঠান আর্থিক চাপে পড়েছে। নতুন এই সিদ্ধান্তে জাহাজ নির্মাণ শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়বে ও রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করে কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন শুল্ক চাপে যুক্তরাষ্ট্রের বাজারে কমেছে চীনা রপ্তানি। এই ঘাটতি পূরণে এবার ইউরোপের দিকে ঝুঁকছে বেজিং। কৌশল হিসেবে বেছে নিচ্ছে তুলনামূলকভাবে কম দামে পণ্য বিক্রিকে। ফলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ইউরোপের স্থানীয় শিল্প। এমন প্রেক্ষাপটে ইইউ প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন নুসরাত মৌমি। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে চীনা পণ্যের উপর মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে উল্লেখযোগ্য হারে কমতে থাকে চীনা রপ্তানি। এমন অবস্থায় বিকল্প বাজার হিসেবে বেছে নেয় ইউরোপকে। ব্যবহার করে তুলনামূলক কম দামে পণ্য বিক্রির কৌশল। এর আগে $800 কম মূল্যের পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা বাতিল করে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে 150 ইউরোর কম মূল্যের পণ্যে শুল্ক আরোপ করে না ইইউ। আর তাতেই চীনা প্রতিষ্ঠান আলিবাবা, টেমু, সেইনের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউরোপে বিক্রি বাড়ায় দ্বিগুণ। তথ্য অনুযায়ী 2025 সালের প্রথম 10 মাসে ইউরোপীয় ইউনিয়নে চীনা রপ্তানি বেড়েছে 7.5%। চীনা পণ্যের এমন লাগামহীন আমদানিতে চাপে পড়ে ইউরোপের স্থানীয় শিল্প। খাত সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, বাজার ধরতে নিজ দেশের চেয়েও কম মূল্যে পণ্য বিক্রির কৌশল অর্থাৎ ডাম্পিংকে বেছে নিয়েছে চীনারা। এটি রোধে কার্যকর পদক্ষেপ চান তারা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট প্রমাণ পায়নি ইউরোপীয় কমিশন। এরই মধ্যে কিছু পণ্য আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিতে চায় ইতালি। আর গাড়ি ও রাসায়নিক পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর চাপ দিচ্ছে ফ্রান্স সরকার। বসে নেই ইউরোপীয় ইউনিয়নও। এরই মধ্যে 15টি অভিযোগের তদন্ত শুরু করেছে তারা। তথ্য বলছে, পোশাক, কাঠ সহ 10টি খাতের আমদানি বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় শিল্প। তাই শুল্ক বাড়ানো হয়েছে 18টি চীনা পণ্যে। তবে ইইউর নেওয়া পদক্ষেপকে যথাযথ মনে করছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন, এন্টি ডাম্পিং বা এন্টি সাবসিডি শুল্কের বদলে ট্যারিফ কোটা আরোপ বেশি কার্যকর। অন্যদিকে চীনের প্রধান শিল্প খাতগুলোতে আঘাত দিয়ে বাণিজ্য সম্পর্কের অবনতিও চায় না ইউরোপীয় ইউনিয়ন। নুসরাত মৌমি, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।